রোদের অবস্থা দেখেন, সকাল থেকে মোটামুটি ঠান্ডা ছিল, এই দুপুর হওয়া শুরু করছে আর রোদ বাড়তেছে। এখন আমি আছি হচ্ছে মাদারহাট পীরগঞ্জ, এই জায়গায় দাঁড়াইছিলাম একটা চা খাওয়ার জন্য। আর রোদের অবস্থা দেখে ভাই লিটারেলি ভয় লাগতেছে। বগুড়ার পরের থেকে রংপুর পর্যন্ত এই যে রাস্তাটা আছে না, 6 লেনের রাস্তা, ভাই মারাত্মক লেভেলের রাস্তা ভাই। আমি একবার মনে হয় বলছিলাম যে এই রাস্তায় মনে হয় বিমানও ল্যান্ড করা যাবে, এরকম একটা অবস্থা। এত সুন্দর, মানে ওই যে বলে না মাখন রাস্তা, এটা হলো সেই মাখন রাস্তা। এই জায়গাটা হলো তিস্তা ব্যারেজের থেকে ডিরেক্ট আসছে, বলতে পারেন মিনি তিস্তা ব্যারেজ। এই জায়গাটার নাম হচ্ছে মন্নু ইকো পার্ক, মানে এই যে এই জায়গাটুকু যতটুকু আছে। আর এইটা হচ্ছে আপনার তিস্তা ব্যারেজের মিনি ভার্সন। অনেক দিন পর আবারও বের হয়েছি লং ট্যুরে, যাচ্ছি উত্তরবঙ্গে। এই বছরের শীতটাও কিন্তু আমি উত্তরবঙ্গেই কাটায় আসছি। আর এখন যাওয়ার কারণ আপনারা অনেকেই জানেন যে পঞ্চগড়ে আমার 2টা প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট 2টার হ্যান্ড ওভার আছে। তো সেই কারণে আমাকে যাওয়া, ফাইনাল কাজটুকু শেষ করে হ্যান্ড ওভার দিয়ে আসতে হবে। আর এইবার যেহেতু লাস্ট পঞ্চগড় যাওয়া, তো এই ট্রিপে আমি পঞ্চগড় একদম পুরাটা এক্সপ্লোর করার চেষ্টা করব। ঘড়িতে সময় 5টা 25, আমি আরও আগে বের হইতে চাইছিলাম, বাট আসলে গোছগাছ করতে করতে দেরি হয়ে গেছে। যাই হোক, এই ব্লগটা ঢাকা শহর থেকে শুরু করতেছি। হেই লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। ঢাকা শহর আজব একটা শহর ভাই। এই জায়গার মানুষ না আসলে মনে হয় ঘুমায় না। প্রত্যেকটা সময় আপনি যখনই বের হবেন এই রাস্তাঘাটে মানুষজন অবশ্যই দেখতে পারবেন, সেটা দিনে হোক বা রাত্রে, যে কোনো টাইমে। ঢাকা শহরে আসছি আমি 2017-তে, আর এখন 2024, মোটামুটি 7 বছর হয়ে গেছে ঢাকা শহরে। তবে ঢাকায় আমি আসলেও কি হবে, ঢাকায় আমি বেশি দিন থাকতে পারি না, কারণ ওই যে ঘোরার নেশা, ঘুরতে ঘুরতে আমার দিনকাল যায়। এখন বাইক চালানোর দিকে ধ্যান দিতে হবে। আর আমি আজকে মিটার 0 করে নিয়ে বের হয়েছি। 3.2 কিলোমিটার চালানো হয়ে গেছে, কারণ আমি গতকালকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি আর আজকেই ট্রিপটা চলতেছে, যার কারণে চিন্তা করলাম এবার ইঞ্জিন অয়েলের সাথে সামঞ্জস্য রেখে মিটার 0 করব। অনেকের দ্বিমত আছে ঢাকা থেকে পঞ্চগড় কত কিলোমিটার, গুগল ম্যাপে দেখায় 400 কিলোমিটার, অনেকে বলে 500 কিলোমিটার। তো আজকে দেখা যাবে আসলেই পঞ্চগড় কত কিলোমিটার। এর জন্য আমি মিটার 0 করে নিছি। এখন আছি দিয়াবাড়ি। ঢাকার এই পার্টটা কিন্তু খুবই ঠান্ডা, মানে সবসময় ঠান্ডা, পরিবেশটা সেই রকম সুন্দর। তো ইটকাটের শহর আপাতত টাটা। ইটকাটের শহর থেকে বের হয়ে তারপরে আপনার সাথে আবার দেখা হচ্ছে। ঘড়িতে সময় যখন 6টা 28, তখন আমি আছি কালিয়াকৈর। এখন মনে হইতেছে যে একটু আগে বের হওয়া উচিত ছিল আসলেই, কারণ এখনও রাস্তাঘাটে জ্যাম। এইটুকু আসতে আসতে আমার মোটামুটি 1 ঘন্টা সময় লেগে গেছে। মানে আমার এভারেজ গতি 50 কিলোমিটার প্রতি ঘন্টাও ছিল না, মোটামুটি 1 ঘন্টা বাইক চালাই ফেলছি, কিন্তু যতখানি যাওয়ার কথা ছিল ততখানি যাইতে পারি নাই। যাই হোক, এখন মোটামুটি এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, এখন আর বিশেষ একটা প্যারা হবে না। এখান থেকে সিরাজগঞ্জ 80 কিলোমিটার, আর রাজশাহী হচ্ছে 209 কিলোমিটার। ঘড়িতে সময় 7টা 10, আর আমি টাঙ্গাইল পার করে চলে আসছি। আর এইটা বেবি উত্তরবঙ্গের থেকে আসতেছে, এটার নাম কি আন্তনগর, একতা এক্সপ্রেস, কারেক্ট আমি যেটা বললাম আর কি, পঞ্চগড়ের থেকে আসতেছে। একতা এক্সপ্রেস হচ্ছে একদম চিলাহাটির থেকে ছাড়ে, চিলাহাটির থেকে পার্বতীপুর, এরপরে হচ্ছে যে আক্কেলপুর পড়ে, জায়গাটার নাম আমার বেশ সুন্দর লাগে। এরপরে হচ্ছে এই যে টাঙ্গাইল, এরপরে চলে যাবে ঢাকা। আর 99.9 কিলোমিটার, মানে 100 কিলোমিটার আমি বাইক চালাই ফেলছি। আমার সময় লাগছে প্রায় 2 ঘন্টা, এখনও 2 ঘন্টা হয় নাই, এখনও প্রায় 15 মিনিট বাকি আছে। কারণ আমি হচ্ছে 5টা 27-এ বের হয়েছিলাম যথাসম্ভব ঢাকার থেকে। এখন সামনে যাব, যে কোনো একটা জায়গায় একটা ব্রেক দিতে হবে, কারণ বাইক 100 কিলোমিটার চলে গেছে। আর আমি বলছি আমি ফার্স্ট রান 105-7 কিলোমিটার বা 100 কিলোমিটারের আশেপাশেই রেখে একটা ব্রেক দেই। আর সেই ব্রেকটা দেওয়ার জন্য এখন সামনে যে বাজারটা পাবো সেই বাজারে দাঁড়াবো। যমুনা সেতুর এই পাশে দাঁড়াইছিলাম, এখানে বেশ সময় দাঁড়ালাম, প্রায় আধা ঘন্টা মতো। আর সকালের নাস্তাটা ওই জায়গা থেকেই শেষ করে নিলাম, কারণ রাস্তায় যাইতে যাইতে আবার কোন জায়গা থেকে নাস্তা করব কি করব না তার কোনো ঠিক নাই। এর জন্য একবারে এই জায়গা থেকে নাস্তা করে
তারপরেই বের হইছি। বাইক এমন একটা জিনিস, যে জিনিসটায় আসলে ঘুরে অনেকেই শান্তি পায়, আমি তো বিশেষ করে পাই। কারণ যখন মন চায় যেইখানে মন চায় সেইখানে দাঁড়াইতে পারি, যেইখানে মন চায় সেইখান থেকে দ্রুত বের হয়ে যাইতে পারি। তো এই জিনিসটা ভালো লাগে। হ্যাঁ, সেফটি একটা ইস্যু আছে। অনেকে বলে যে বাইকে জার্নি করা সেফ না, বাট আমি মনে করি যে বাইকে জার্নি করাও অবশ্যই সেফ। আমি প্রচুর ট্রাভেলার দেখছি যারা বাইকে জার্নি করে বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো এই সেফটিটা হইল কি ভাই আপনার কাছে, আপনি কতটুকু কন্ট্রোল করতে পারবেন আপনার বাইক, আপনি কিভাবে চালাবেন, এটা একান্তই আপনার নিজস্ব বিষয় এবং নিজের স্কিলের উপরে ডিপেন্ড করে। আল্লাহর রহমতে এই পর্যন্ত যে কটা জার্নি করছি আহামরি তেমন কোনো সমস্যা হয় নাই, বিশেষ করে আমার বাইকেও কখনো কোনো সমস্যা হয় নাই। তো এই জন্য আমার বাইকে জার্নি করতে সবসময় বেশি ভালো লাগে। আর চলে আসছি বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজায়। তো এখান থেকে টোল দিব, টোল দিয়ে তারপরে বের হব। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু সেতুর বাইকের টোল হচ্ছে 50 টাকা। এই সেতুর পাশ দিয়ে এখনো ট্রেন যাতায়াত করে। এই যে এই পাশে নতুন একটা ট্রেন লাইন তৈরি করতেছে, এখনো এটা চালু হয়েছে কিনা আমি জানি না, তবে মনে হয় এখনো এইটা দিয়েই যাতায়াত করে। আর সেতুটার ভিউ আমি বেশ কয়েকবার দেখাইছি, তারপরেও আপনাদের এইবারও দেখাই। এই সেতুটাও আসলে সুন্দর। বাংলাদেশে যেই কয়টা সেতু আছে সেই কয়টা সেতুই কিন্তু মোটামুটি খুবই সুন্দর। এই সেতুটা কিন্তু অনেকে আছে যমুনা সেতু নামে চেনে, আবার অনেকে বলে বঙ্গবন্ধু সেতু, যে যেই নামে ডাকে, কিন্তু সেতু তো একটাই। রাত্রেবেলায় এই সেতুটা আরও সুন্দর লাগে। আমি গতবার হচ্ছে স্যারের সাথে আসছিলাম গাড়িতে, তো রাত্রেবেলা যখন উঠছিলাম এই সেতুতে সেই রকম লেভেলে সুন্দর লাগতেছিল। আজকের আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর, বাইক চালানোর জন্য একদম উপযুক্ত। চলে আসছি শেরপুর বগুড়া, আর ঘড়িতে সময় হচ্ছে 9টা 21। বাইক চালায় ফেলছি 171 কিলোমিটার। তো এইখানে একটু দাঁড়াবো, এখানে একটা চার দোকান দেখতেছি, চা পাওয়া যাবে, মেবি চা খাইতে হবে। আর এই যে আমার ব্যাগটা একটু লুজ হয়ে গেছে, এইটারে একটু বাধা দিতে হবে। আর বাইকটাও একটু ঠান্ডা হওয়া দরকার। আচ্ছা, আমার বাইকের যে হিটিং ইস্যুটা ছিল সেটা ঠিক হয়ে গেছে। আসলে ওই ইঞ্জিন অয়েলটাই সমস্যা ছিল। আমি ভ্লগটা অবশ্যই ছাড়বো যে কি প্রবলেম হয়েছিল আমার বাইকের সাথে। তো এখন চাটা খাই, চা খেয়ে তারপরে আবার রওনা দিব। লাল পানির বিরতি শেষ, আর এই যে ব্যাকপ্যাকও একদম সুন্দর করে বেঁধে নিছি। এখন বের হওয়ার পালা। আজকে আমি বিশেষ একটা তাড়াতাড়ি করতেছি না, আরামসে যাব, যতটুকু সময় লাগে। সময় নিয়ে কোনো টেনশন নাই, বাট নিরিবিলি যাইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেখছি যতই তাড়াহুড়ো করি না কেন, ওই আধা ঘন্টা আগে আর আধা ঘন্টা পরে। তার থেকে কি দরকার আছে, আরামসে যাও, আধা ঘন্টা লেট করে যাও, নিরিবিলি দেখতে দেখতে, থামতে থামতে, এটা একটা অন্যরকম মজা। ঘড়িতে সময় হচ্ছে 9টা 46, আর আমি আছি মহিপুর শেরপুর বগুড়া। এই জায়গাটায় আসলে আমার কাছে সেই সুন্দর লাগে। এই কনভেনশন হলটা বেশ সুন্দর। আমি বগুড়া কখনো শহরের মধ্যে ঢুকি না, আমি বাইপাস দিয়েই বের হই। কারণ হচ্ছে বগুড়া শহরের মধ্যে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, যার কারণে শহরটা আমি অল টাইম অ্যাভয়েড করি। আর বাইপাসের রাস্তাটার কাজ চলতেছিল আমি গতবার যেবার আসছিলাম, এবার অনেক জায়গার কাজ শেষ হয়ে গেছে, যার কারণে বাইক রাইড করেও বেশ মজাই লাগতেছে। তবে কিছু কিছু জায়গার কাজ এখনও শেষ হয় নাই, সেই জায়গায় আসলে খুবই কষ্ট হচ্ছে, কারণ কাজ শেষের পর্যায়ে তো একদম ছাড়াবাড়া অবস্থা হয়ে রয়েছে। বগুড়ার পরের থেকে রংপুর পর্যন্ত এই যে রাস্তাটা আছে না, 6 লেনের রাস্তা, ভাই মারাত্মক লেভেলের রাস্তা ভাই। গাড়ি মনে করেন যে ধরে রাখলেই মনে করেন 80-90 এরকম আরামসে উঠে যাচ্ছে। আমি একবার মনে হয় বলছিলাম যে এই রাস্তায় মনে হয় বিমানও ল্যান্ড করা যাবে, এরকম একটা অবস্থা। এত সুন্দর, মানে ওই যে বলে না মাখন রাস্তা, এটা হলো সেই মাখন রাস্তা। বগুড়া পার হয়ে আসলাম রংপুরের এই রোডে। এই জায়গায় হচ্ছে পুলিশে চেক ইন করতেছে, মানে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, কোন জায়গায় যাচ্ছেন, সবই মানে ভালোভাবে জিজ্ঞেস করলো। আসার সাথে সাথে সালাম দিল যে আসসালামু আলাইকুম ভাইয়া, কই যাচ্ছেন? তখন বললাম যে আমি পঞ্চগড় যাচ্ছি এরকম বিজিবির কাছে। বললো আপনার কাগজপাতি আছে কিনা বা ড্রাইভিং লাইসেন্স সব ঠিকঠাক আছে কিনা। পরে দেখাইলাম, দেখাইলে ছেড়ে দিল, কোনো সমস্যা করলো না। তো আসলে কি সত্যি কথা যে আপনার কাগজপাতি যদি ঠিকঠাক থাকে না, তাহলে পুলিশে আসলে বিশেষ একটা ঝামেলা করে না। আমি প্রতিবারই এই গোবিন্দগঞ্জ আসলে জ্যামে পড়ি। এই রাস্তাটা যে এত চিপা, দেখেন এটা কিন্তু হাইওয়ে কিন্তু ইট ইজ সলিং, কি একটা অবস্থা ভাই। এই গোবিন্দগঞ্জ আসলে প্রতিবার আমার 10 মিনিট 15 মিনিট করে যাবেই। এখন দেখি আজকে কয় মিনিট সময় লাগে, তবে দেখতেছি মোটামুটি ফাঁকা। যদি ফাঁকা থাকে তাহলে তো বেঁচে গেলাম,
তা নইলে মনে করেন যে 15-20 মিনিট আমার এই জ্যামেই খাইয়া যাবে। বললাম না জ্যামের কথা, এই দেখেন দাঁড়ায় আছি, কোনো ছাড়াছাড়ি নাই। ভাই প্রতিবারই এই কাহিনীটা হয়, এই গোবিন্দগঞ্জ আসলে এই প্রবলেমটা। কাহিনীটা হয়েছে রাস্তাটা খুব সরু আর প্রচুর যানবাহন এই রাস্তায়, তারপরে তো ভ্যান, সিএনজি, এই যে মোটরসাইকেল আর ডিস্ট্রিক্ট গাড়ি তো আছেই, যার কারণে এই রাস্তাটুকুই সবসময় মোটামুটি জ্যাম লাগে থাকে। পুরো 15 মিনিট ধরে জ্যাম খাওয়ার পরে এই পাশে আসতে পারছি, আর এই পাশে দেখে এই পাশের অবস্থাও খারাপ। আমি জানি না এর বাইপাস আছে কি না, তবে এর পরের বার আমি আসার সময় দেখবো যে এই গাইবান্ধা গোবিন্দগঞ্জের কোনো বাইপাস রোড আছে কি না। এই দেখেন অবস্থা দেখেন, একদম এই যে আড় করে রেখে দিছে, এটা কোনো কথা? গাড়ি এগুলো সব আটকায় রয়েছে ওই একই টালার জন্যেই, পুরো একদম ঝাঁকানাকা অবস্থা। এই দেখেন আরেকজন একদম রাস্তার মাঝখানে, শ্যামলী এনআর ট্রাভেলস, খুব সুন্দর, একদম রাস্তার মাঝখানে সেই পাশে আটকায়। মানে আমি বুঝি না ভাই যে এরা কেন এরকম কাজটা করে, এই কাজগুলো তো করা একদম ঠিক না। এই যে রং সাইড দিয়ে আসতেছে, তাহলে এই গাড়িগুলো বের হবে কোন দিক দিয়া বলেন তো? ঘড়িতে সময় হচ্ছে 11:53 আর আমি ধপের হাট পার করে আসছি। এখন একটা 4 ব্রেক দেওয়া দরকার, কারণ বাইক চলে গেছে 252 কিলোমিটার। কিন্তু এইখানে কি চা পাওয়া যাবে? না, এখানে পাওয়া যাবে না, আর একটু সামনে যায় দেখি। আমার না কষ্ট হইলেও কিন্তু বাইকের একটা রেস্টের বিষয় আছে, কারণ বাইক রেস্ট না দিলে কিন্তু পরে যায় ঝামেলা করবে। তো এই জায়গায় দাঁড়ায়, একটু ছায়া আছে, এই জায়গাটাই আপাতত চাটা খেয়ে তারপরেই বের হই। রোদের অবস্থা দেখেন, সকাল থেকে মোটামুটি ঠান্ডা ছিল, এই দুপুর হওয়া শুরু করছে আর রোদ বাড়তেছে। এখন আমি আছি হচ্ছে মাদারহাট পীরগঞ্জ, এই জায়গায় দাঁড়াইছিলাম একটা চা খাওয়ার জন্য, আর রোদের অবস্থা দেখে ভাই লিটারেলি ভয় লাগতেছে। আজকে ভালো রকমের খবর হবে। যাই মনে করেন যে পৌঁছাইতে তো বিকেল হবেই, তবে আমার অবস্থাও খারাপ আছে। এখনও মোটামুটি 140-50 কিলোমিটার রাস্তা আছে, দেখা যাক কতটুকু সময় লাগে। আর চিন্তা করছি আর এইভাবে দাঁড়াবো না, আর দাঁড়াইলে হয়তো বা রংপুরে একটা ব্রেক দেওয়ার চিন্তা ভাবনা আছে, আর এর মধ্যে আর ব্রেক দিব না। চলে আসছি মডার্ন মোড়ে, আর ঘড়িতে সময় হচ্ছে 1:02, 292 কিলোমিটার শেওড়াপাড়ার থেকে রংপুরের এই মোড়টা। এখানে আমি দাঁড়াবো না আপাতত, আমি একদম সামনে যেয়ে দাঁড়াবো, এক চাচার দোকান আছে, ওই জায়গা যেয়ে দাঁড়ানোটাই আমার মনে হয় ভালো হবে। মডার্ন মোড়ে না দাঁড়ানোর কারণ হচ্ছে আমি লাস্টবার যেবার বাইক নিয়ে আসছিলাম সেইবার মনে হয় মেবি মেডিকেল মোড় পার হয়ে যে একটা চাচার দোকান পাইছিলাম, ওই জায়গার চাটাও বেশ সুন্দর, আর পাশে কল আছে, হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে একবারে মনে করেন যে বের হয়েছিলাম, বেশ ভালো লাগতেছিল। এই জন্য ওই মোড়ে দাঁড়াইলাম না, যে একবারে সামনে যেয়ে ওই জায়গায় দাঁড়াবো, একদম পুরো নিরিবিলি পরিবেশ, বেশ সুন্দর একটা জায়গা। রংপুরের শহরের ভিতরটা মোটামুটি সুন্দর, আর আমি আছি রংপুর বাইপাসে, আর এই বাইপাসটাও বেশ সুন্দর। অনেক সময় জ্যাম থাকে, বাট রাত্রেবেলা এই জায়গাটা বেশি সুন্দর লাগে, এই লাইটগুলো যখন জ্বলে ওঠে না তখন সেই রকম সুন্দর লাগে এই রোডটা। আমি যে চাচার দোকানটা খুঁজতেছিলাম সেই চাচার দোকানটা হচ্ছে এই মসজিদের পাশে ছিল, বাট এইবার যখন আসলাম তখন দেখি ওনার দোকানটা নাই। সো কি আর করা যাবে, হয়তো বা উঠাই দিছে বা এরকম কোনো কিছু। চাটা খুব ভালো বানাইতো। যাই হোক, এখন এই পাশে দাঁড়াই আর বাইকটা আগে একটু ছায়ায় রাখি। ঘড়িতে সময় যখন 2:17, তখন আমি চলে আসছি পাগলাপীর বাজার, আর সোজা চলে গেল হচ্ছে দিনাজপুর নীলফামারী। আর আমি সব সময় পঞ্চগড় যাইতে গেলে এই ডান পাশ ঘুরে যাই, এই পাশ দিয়ে আমি উঠবো হচ্ছে জলঢাকা দিয়ে একবারে দেবীগঞ্জে যেয়ে উঠবো। তো এইটা আমার জন্য সুবিধা হয়। পাশতে গেলে দিনাজপুর নীলফামারী শহরের মধ্যে ঢোকা লাগে, যার কারণে একটা জ্যাম জটের সৃষ্টি হয়, সময়ও বেশি লাগে আর রাস্তাও বেশি। আর এই পাশের রাস্তাটাও খুব সুন্দর, আর আমার যায়ও মজা লাগে, যার জন্য আমি সবসময় এই পাগলাপীরের থেকে ডান দিকের এই রুটটা ধরে নিই। এই রাস্তাটা দেখছেন কি সুন্দর, এই জন্যই আমি এই রোড দিয়ে আসি। এরকম রাস্তার দুই পাশে বেশিরভাগ জায়গায় আছে গাছ, আর এরকম দুই পাশে হচ্ছে ধান ক্ষেত, খুব সুন্দর লাগে এই রাস্তাটা। হ্যাঁ, তবে এই রাস্তাটা একটু এই যে ইজি বাইক বা ভ্যান এগুলো একটু বেশি চলে, বড় গাড়ি তেমন একটা চলে না, তার কারণে হাইওয়েতে যেরকম জোরে রাইড করতেন হয়তো এরকম রাইড করতে পারবেন না, একটু স্লো হয়ে যাবে আপনার রাইড। তারপরেও মনে করেন যে এই রোডটায় আসলে যে গরমের যে ভাবটা আছে না,
যে হারে গরমটা পড়তেছে হাইওয়েতে, তাতে মনে হইতেছে কি মানে সিদ্ধ হয়ে যাচ্ছে ভিতরে। বাট এই রোডটায় আসার সাথে সাথে মনে করেন যে গরমের ভাবটা কিছু হইলেও কমে গেছে। তার কারণ হলে এই যে গাছ, রাস্তার দুই পাশে গাছের কারণে বেশ খানিকটা ঠান্ডা। চলে আসছি জলঢাকা বাজার, আর ঘড়িতে সময় হচ্ছে 3টা 7। বিশেষ একটা সময় লাগে নাই ওই জায়গা থেকে আসতে, মোটামুটি অল্প সময়ের মধ্যেই চলে আসছি। আর সত্যি কথা বলতে আজকে আমি একটু রিল্যাক্সে বাইক চালাচ্ছি, কোনো প্যারা প্রেশার নিতেছি না, জাস্ট নিরিবিলি বাইক চালায় আসতেছি। এর জন্য আজকে সময় বেশি লাগতেছে। অন্যান্যবার ঢাকার থেকে পঞ্চগড়ে আসতে আমার 10 থেকে 10 ঘন্টা 30 মিনিট এরকম সময় লাগে, বাট আজকে মেবি একটু বেশি সময় লাগবে। এখান থেকে দেবীগঞ্জ দেখাচ্ছে হচ্ছে 32 কিলোমিটার, তার মানে মোটামুটি আর 50 কিলোমিটার মতো রাস্তা আছে আমার সাইডে। আর ডিমলা এখান থেকে হচ্ছে 21 কিলোমিটার। আর এই জায়গাটা আমি আগের একটা ব্লগেও দেখাইছিলাম। এই জায়গাটা সকালবেলা অথবা একদম পড়ন্ত বিকেলে এত সুন্দর লাগে ভাই এই জায়গাটা, মানে বলার বাইরে। আমি গতবার যখন বাইক নিয়ে আসছিলাম তখন এই জায়গাটা কভার করছিলাম। জায়গাটা বেশ সুন্দর লাগে, মানে সানসেট আর সানরাইজের সময়। এই জায়গাটা হলো তিস্তা ব্যারেজের থেকে ডিরেক্ট আসছে, বলতে পারেন মিনি তিস্তা ব্যারেজ। এই জায়গাটার নাম হচ্ছে মন্নু ইকো পার্ক, মানে এই যে এই জায়গাটুকু যতটুকু আছে। আর এইটা হচ্ছে আপনার তিস্তা ব্যারেজের মিনি ভার্সন। এই নদী ধরে যদি একদম ওই মাথার দিকে যান তাহলে হচ্ছে তিস্তা ব্যারেজ পাওয়া যাবে। চলে আসছি ডোমার, আর ঘড়িতে সময় হচ্ছে 3টা 42। পঞ্চগড়ের মধ্যে ডোমার উপজেলাটা কিন্তু অনেক বড়। এমন এমন জিনিস আছে যেটা পঞ্চগড়েও পাওয়া যায় না, কিন্তু ডোমারে আসলে আপনি পাবেন। তো পঞ্চগড়ের এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে উত্তরবঙ্গের এই এলাকার জন্য। পঞ্চগড়ের মধ্যে ঢুকলে এরকম পরিবেশ দেখা যায় ভাই। এই রাস্তাগুলো এত সুন্দর করছে, এই রাস্তাটাও যেরকম সুন্দর করছে, আবার ভাওলাগঞ্জের থেকে পঞ্চগড়ের যে রাস্তাটা, ওই রাস্তাটা মারাত্মক সুন্দর। পঞ্চগড় কিন্তু বালি আর পাথরের জন্য মনে করেন যে খুব নাম করা। এই দেখেন এই যে বালি লোড দিতেছে, এই বালিগুলা কিন্তু মোটা বালি। সিলেটের থেকে যেমন মোটা বালি আসে না, এই বালিগুলো এরকম মোটা। এই যে নদী দেখতেছেন, এইসব নদীর থেকে উঠায়। নদী থেকে ডেজারের মাধ্যমে যে পাথরগুলো উত্তোলন করা হইতো, সেই পাথর উত্তোলন কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। হাত দিয়ে আপনি যতটুকু উত্তোলন করতে পারবেন ততটুকুই। ডেজার এখন একদমই ইল্লিগাল পঞ্চগড়ে। ফাইনালি চলে আসছি ভাওলাগঞ্জ, আর ঘড়িতে সময় হচ্ছে 4টা 35। আর বাইক চলছে হচ্ছে 386 কিলোমিটার। তো আমার সাইডে যাইতে যাইতে মোটামুটি 390-92 কিলোমিটার এরকম হয়ে যাবে, কারণ আমার এইখান থেকে সাইড মোটামুটি 7-8 কিলোমিটার মতো। আমি যদি ভাওলাগঞ্জ না এসে পঞ্চগড় যাইতাম তাহলে আমাকে আরও মোটামুটি 20 কিলোমিটার মতো রাইড করা লাগতো। 410 থেকে 15 কিলোমিটার ঢাকার থেকে পঞ্চগড়। আর ঢাকার থেকে আমার সাইড হচ্ছে 390 বা সামথিং, একটু কম বেশি হবে। তো এই মোটামুটি কিলোমিটারের হিসাব। অনেকে বলে যে পঞ্চগড় হলো 500 কিলোমিটার, বাট আসলে না, ম্যাপে যেরকম দেখায় 400 কিলোমিটার, এরকম 400 কিলোমিটারই। সময় লাগছে মোটামুটি 11 ঘন্টার একটু বেশি। তো আমি মনে করি ঠিকই আছে, একদম রিল্যাক্স মুডে আসছি। এখন যাইতে হবে সাইডে যে এইগুলা সব চেঞ্জ করে, কারণ ধুলোয় একদম গোসল হয়ে গেছি। এগুলো চেঞ্জ করব, ফ্রেশ হব। আর আরেকটা জিনিস আমি বলে দিই, আমি সব সময় যে কোনো লং ট্যুরের থেকে আসি বা বাইক রাইড করলেই মোটামুটি 100 কিলো প্লাস বাইক চালাইলেই আমি আসি, আসার সাথে সাথে আমি গোসল করে নিই। আমি কোনো অলসতা করি না, সেইটা বাইকে হোক বা বাসে হোক বা যে কোনো কিছুতে। 100 কিলোমিটারের বেশি একটা রাইড যদি আমি করি, সাথে সাথে আমি বাসায় এসে সাবান শ্যাম্পুতে গোসল করে একদম পুরো ফ্রেশ হয়ে নেই। তাইলে কি হয় জানেন, শরীরটা রিল্যাক্স হয়ে যায়। তা নাহলে আপনি যদি ওই অবস্থায় শুয়ে পড়েন বা একটু রেস্ট করেন বেশি, তাহলে দেখবেন আপনার শরীর একদম ছেড়ে দেবে, তখন গোসল টোসল করতে পারবেন না, তখন আরও লাগবে খারাপ। যাই হোক, চলে আসছি। আর চেষ্টা করি ব্লগগুলো ছোট করার, বাট আসলে ছোট হয় না, ব্লগগুলো একদম বড় বড় সাইজের হয়ে যায়। তো এই ব্লগটা আর বড় না করি, এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।